মানে বাণিজ্য বিভাগ না কলা বিভাগ, মানে সাহিত্য বিভাগ, বা কি বলে তোমার বিজ্ঞান বিভাগ, কোনটা নিয়ে পড়বে? এখন দেখো আমি তোমাদের একটা কথা বলি, ধরো একটা ঘরের একটা দরজা আছে আর দুটো জানলা আছে। কি বললাম? একটা দরজা আছে, দুটো জানলা আছে। তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে তুমি জানলা দিয়েও বেরোতে পারবে, ইচ্ছে করলে দরজা দিয়েও বেরোতে পারবে, মানে তোমার জন্য সব কিছু খোলা। তুমি সায়েন্স নিয়ে পড়া মানে পরবর্তীকালে তুমি অনেক দিকে তোমার ডেভেলপ করতে পারবে, এবং তুমি ইচ্ছে করলে পরবর্তীকালে সায়েন্স থেকে আর্টসেও চলে আসতে পারবে, এই সুযোগটা আছে। মাথা ঢুকলো কি বলো? আমি কেউ যদি মনে করো আমি বাণিজ্য বিভাগ নিয়ে পড়বো, মানে কমার্সে পড়বো, সেক্ষেত্রে তার দরজাটা বন্ধ, দুটো জানলা খোলা আছে, মানে তার সুযোগ সুবিধার দিক দিয়ে সে কিছুটা পিছিয়ে আছে। অনেকটাই সুযোগ আছে, বর্তমান ডিজিটাল যুগে কমার্সে অনেকটা সুযোগ বেড়েছে, তো কিছুটা সুযোগ আছে, কিন্তু একটা দরজা বন্ধ, দুটো জানলা খোলা। এটা গেল কিসের ব্যাপার? বাণিজ্যের বিভাগ, মানে সুবিধা সায়েন্সের থেকে একটু কম। আর তুমি যদি আর্টস নিয়ে পড়ো সেক্ষেত্রে তোমার একটা দরজা, একটা জানলা বন্ধ, পড়ে আছে একটা জানলা, মানে তোমাকে লড়াইটা করতে হবে প্রচুর। অনেকে বলে না তুই আর্টস নিয়ে পড়ছিস, কিছু ব্যাপার নেই, বাট কিন্তু ভুল। কারণ আর্টস নিয়ে যারা পড়াশোনা করে, সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে, কলা বিভাগ নিয়ে যারা পড়াশোনা করে, তাদের লড়াইটা সব থেকে বেশি। কারণ এখানে স্টুডেন্ট প্রচুর, সব জায়গাতেই সিট কম, চাকরির সুযোগ কম। কারণ একমাত্র বেশিরভাগ আর্টস নিয়ে যারা পড়ছে তাদের একটাই, এখন যদিও অনেক কিছু মানে আর্টস নিয়ে পড়েও সে কি বলে মোটর বাইক সারাতে লেগে যাচ্ছে, আইটিআই পাস করে ফেলছে, সবই হচ্ছে। বাট কিন্তু একটা সায়েন্সের ছেলে যখন আইটিআই পড়ছে আর একটা আর্টসের ছেলে যখন আইটিআই পড়ছে, তাদের মধ্যে তফাৎটা তোমরা বুঝতে পারছো, অবশ্যই কিছুটা তফাৎ আছে। তো আর্টস নিয়ে পড়ছো মানে তোমার কাছে প্রচুর প্রতিযোগিতা, বিশাল লড়াই, প্রচুর পড়াশোনা করতে হবে, এবং এই চিন্তা ভাবনা করে তুমি আর্টসে যাবে। কারণ আমি আর্টসের স্টুডেন্ট বলে তুমি আর্টসে এলে আমার ইনকাম বাড়বে বলে আমি বলে দেবো আর্টসে চলে এসো, এটা ঠিক নয়। তাহলে তোমাকে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে। কারণ সায়েন্সের ক্ষেত্রে প্রচুর সুযোগ, কমার্সের ক্ষেত্রে একটু কম সুযোগ, কিন্তু আর্টসের ক্ষেত্রে কি রয়েছে? একেবারে কম সুযোগ। তোমার একটাই লক্ষ্য হবে চাকরি করা, মানে সরকারি চাকরি করা, স্কুলে পড়ানো, কলেজে পড়ানো, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, এর বাইরে বিশেষ কিছু সুযোগ নেই। ক্লিয়ার? এবার তোমরা সিদ্ধান্ত নেবে কোন বিভাগটায় যাবে, আর্টসে, কমার্সে না সায়েন্সে। ঠিক আছে? তো আমি যখন আর্টসের স্টুডেন্ট হিসাবে এখানে, যেহেতু আমি কোচিংয়ে এডুকেশনটা পড়াই, তো এডুকেশনে যাওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস বলি, যে তোমরা এতদিন যে পড়েছো বা আমরা যে পড়াশোনা করেছি, সেই পড়াশোনা থেকে আমরা এখন একটা নতুন স্টেপে পা দিয়েছি। সেটা হলো কি? জাতীয় শিক্ষানীতি। মাথা ঢুকলো কি বললাম? জাতীয় শিক্ষানীতি কি সেটা আমি পরে আসছি, তার আগে বলি, প্রথম জাতীয় শিক্ষানীতি হয়েছিল 1968, তারপর হলো 1979, তারপর হলো 1986, তারপর 1990, তারপর 1992, লাস্ট হচ্ছে কি 2020। এই পরপর জাতীয় শিক্ষানীতি হয়ে আসছে। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে জাতীয় শিক্ষানীতি কি? আসলে জাতীয় শিক্ষানীতি একটু মাথায় ঢোকাবার চেষ্টা করো, কারণ তোমরা জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত হয়ে গেছো। এর আগে আমরা যে পড়াশোনা করেছি, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের পড়াশোনা হতো, আর শিক্ষা ব্যবস্থাটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের ছিল। কিন্তু বর্তমানে 2020-তে একটা নতুন শিক্ষানীতি চালু করা হলো, যেখানে বলা হলো কি সারা ভারতবর্ষের মানুষ একই শিক্ষানীতি পড়বে, অর্থাৎ ব্যক্তি, সমাজ, জাতি। ব্যক্তি কাকে নিয়ে গঠিত হয়? মানুষজন নিয়ে। সমাজ কাজে নিয়ে গঠিত হয়? ব্যক্তিকে নিয়ে। আবার জাতি কাকে নিয়ে গঠিত হয়? বিভিন্ন সমাজের মধ্যেই জাতি থাকে। তাহলে ব্যক্তির উন্নয়ন হলে সমাজের জাতির উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হলে সমাজের ব্যক্তির উন্নয়ন হবে। সে কথা মাথায় রেখে ব্যক্তি, জাতি, সমাজের উন্নয়নের জন্য সারা দেশ জুড়ে, টোটাল ভারতবর্ষ জুড়ে একই শিক্ষা ব্যবস্থা চালু করার কথা বলা হলো। আজ তুমি বাংলা ভাষায় সেই শিক্ষা লাভ করছো, একজন মারাঠি ভাষায় সেই শিক্ষা লাভ করছে, বিহারি ভাষায় সেই শিক্ষা লাভ করছে, মানে যে বিহারে বাস করেন তিনি সেই শিক্ষাই লাভ করছেন। অর্থাৎ কি সারা ভারতবর্ষে একই শিক্ষা চালু করাটা কি আমরা কি বলছি? জাতীয় শিক্ষানীতি। যেটার পরিকল্পনা করা হয়েছিল 2015-তে, যেটা সংশোধন করা হয় 2019, এবং যেটা গ্রহণ করা হয়েছিল 2020-তে, আর যেটা অ্যাপ্লাই করা হলো কবে? 2023-24। তোমরা হলে 3 নম্বর ব্যাচ। এর আগে দুটো, একটা ব্যাচ হয়ে গেছে কমপ্লিট, আর একটা ব্যাচ চলছে, আর তোমরা হবে 3 নম্বর ব্যাচ যারা জাতীয় শিক্ষানীতির মধ্যে প্রবেশ করছো। তাহলে জাতীয় শিক্ষানীতি কবে শুরু করা হলো? 2020-তে। কিন্তু এটা ঢুকলো কি বললাম? তাহলে 11-কে আমরা কিভাবে ভাগ করছি? দুটো সেমিস্টারে, সেমিস্টার 1 আর সেমিস্টার 2। এই দুটো সেমিস্টার পাস করলে তুমি 11 পাস করবে। এই দুটো সেমিস্টারের পরীক্ষাটা কোথায় হবে? স্কুলে হবে। কোশ্চেন কারা করবেন? স্যারেরা করবেন। কিন্তু পরীক্ষার সময় বোর্ড থেকে লোক আসবে। তোমরা যে হায়ার সেকেন্ডারি বোর্ডের আন্ডারে আছো, পর্ষদ থেকে লোক আসবেন, তাদের সামনে এই দুটো পরীক্ষা হবে। খাতা কিন্তু স্যারেরাই দেখবেন, এবং পরীক্ষাটাও তোমাদের যে যার স্কুলে হবে। মাথা ঢুকলো কি বললাম? তোমরা যখন এই দুটো সেমিস্টার অতিক্রম করলে তুমি 11 পাস করলে, এরপর তুমি কোথায় যাবে? 12-এ গিয়েও সেখানেও সেমিস্টার 3 আর সেমিস্টার
4। তাহলে এই দুটো সেমিস্টার পড়তে হবে কোথায়? 12-এ। তো এই জায়গায় গিয়ে 12-এ গিয়ে তোমার আর আগের শিক্ষা ব্যবস্থা থাকছে না। কারণটা কি না, 12-এ যখন তুমি সেমিস্টার 3 পরীক্ষা দেবে তখন তোমায় পরীক্ষা দিতে হবে অন্য স্কুলে গিয়ে, কোশ্চেন করবে বোর্ড, খাতাও দেখবেন বোর্ড। মাথা ঢুকলে কি বললাম? তখন ওই স্কুলের স্যারেদের কোনো ভূমিকা থাকছে না। যেমনটা তোমরা মাধ্যমিক দিলে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিলে বোর্ড থেকে কোশ্চেন হলো, এখন রেজাল্ট বেরোয় নে, তোমাদের বোধহয় 8ই মে রেজাল্ট বেরোবে, তাই তো? তো ঠিক তেমনইভাবে 12-এর সেকেন্ড মানে 12-এ উঠে প্রথম যে মানে 3rd আর 4th যে সেমিস্টার দুটো আছে এগুলো তোমাদের অন্য স্কুলে দিতে হবে, অন্য স্কুলে শিক্ষক মানে বোর্ড থেকে খাতা দেখা হবে, সেই অনুসারে তোমরা নাম্বার পাবে। মাথা ঢুকলো কি বললাম? এই যে সেমিস্টারগুলো আছে প্রতিটা সেমিস্টারে তোমাকে 50 নম্বর করে পরীক্ষা দিতে হবে। তাহলে 50, 100, আমি একটা সাবজেক্টের কথা বলছি, যে কোনো একটা সাবজেক্ট, সব মিলিয়ে আমি বলছি না, কিন্তু আমি ধরো এখানে এডুকেশনের কথা বলছি। তাহলে একটা সাবজেক্ট কি করতে হচ্ছে? প্রথম সেমিস্টারে 50 পড়তে হচ্ছে, দ্বিতীয় সেমিস্টারে 50, তোমার 11 কমপ্লিট হলো, তৃতীয় সেমিস্টারে 12-এ উঠে 50 পড়ছো, চতুর্থ সেমিস্টারে 50। তাহলে টোটাল কত নম্বর দিচ্ছে একটা সাবজেক্টে? 200 নম্বর, যার মধ্যে আবার 40 নম্বর লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বর আছে প্রজেক্ট। প্রজেক্ট বিভিন্নভাবে বিভিন্ন স্কুলে হয়, তোমাদের যেটা দেওয়া আছে প্রজেক্টে, যেমন তোমরা 9-10-এ করে এসেছো, বিভিন্ন বিষয়ের উপর লিখে ছবি মেরে জমা করেছো, সেটাও প্রজেক্ট হতে পারে। আবার এরমও হতে পারে যে বিভিন্ন শিক্ষকরা বসে তোমাদের সঙ্গে কনভারসেশন করলো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলো, তার উপর তোমার কতটা জ্ঞান আছে সেই বিষয়ের উপর ভিত্তি করে নাম্বার দিতে পারে। বিভিন্ন রকম বিভিন্ন স্কুলে প্রজেক্ট আছে, ঠিক আছে? তো এখানেও তাই দেখতে পাচ্ছি আমরা 40 + 1 10, তাহলে 40 নম্বর লিখিত পরীক্ষা দেবো আর 10 নম্বর হবে প্রজেক্ট। এখানেও তাই 40 + 10, এখানেও তাই 40 + 10 হয়ে গেল। এবার দেখো প্রথম সেমিস্টারে এই যে 40 নম্বর, এটা তোমরা পড়বে MCQ, মানে শর্ট কোশ্চেনের উপর 40 নম্বর পড়বে। মাথা ঢুকলো? সেকেন্ড সেমিস্টারে এই যে 40 নম্বর, এখানে তোমার SAQ আছে আর আছে তোমার 5 নম্বরের মার্কসের 5 মার্কসের কোশ্চেন আছে, ঠিক আছে? মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে আর SAQ আছে, 5 নম্বরের কোশ্চেন আছে, এই দুটো পড়বে। ঠিক আবার দেখো 12-এর 11-এ 12-এর মানে প্রথম সেমিস্টারে সেমিস্টার নাম্বার 3-তে ঠিক একই রকমভাবে তুমি MCQ পড়বে 40 নম্বর, আর দ্বিতীয় সেমিস্টারে তোমার 5 নম্বর আর হচ্ছে তোমার 2 নম্বরের কোশ্চেন থাকবে। এই হচ্ছে তোমার টোটাল সিলেবাসটা, মানে পরীক্ষা পদ্ধতি। ক্লিয়ার? এবার দেখো হয়তো একটু আগে দাদা বলে গেল যে শর্ট কোশ্চেন আছে, যে ভালো নাম্বার পাবে, কিন্তু আমি তোমাদের আশাবাদী, কখনো অত আশা দিতে পারবো না। তার কারণ হলো এই 40 নম্বরটা যেটা MCQ আছে, দেখেই মনে হচ্ছে তাহলে আমি 40-এ 40 পেয়ে যাবো। না, তুমি 40 পাওয়ার জন্য কি করছো? তুমি 200, 250, 300টা কোশ্চেন মুখস্থ করছো। তাহলে 200, 250, 300 কোশ্চেন মুখস্থ করে তুমি হয়তো 40-এর মধ্যে কত পেতে পারো? 20। তাহলে আমার লক্ষ্য কি? 40-এ 40 পাবো। তাহলে 40-এ 40 পেতে গেলে, আরো 20 নম্বর পেতে গেলে আমাকে কি করতে হবে? বইটা পড়তে হবে। ফলে তোমাদের পড়া কিন্তু আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে। আগের সিস্টেমে কি ছিল? বড় কোশ্চেন ছিল, তো আমি কিছু সাজেশন ভিত্তিক কোশ্চেন দেওয়া হলো, সেই অনুসারে পড়লে মিটে গেল। কিন্তু বর্তমানে যেটা এসে গেছে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন মানে 20 নম্বর, তুমি 100, 200টা, 300টা মুখস্থ করলে 20 নম্বর পেয়ে যাবে, কোনো টেনশন নেই। বাকি 20-র জন্য তোমাকে কি করতে হবে? তো বই পড়তে হবে। কিন্তু সেটা একটা বইয়ে তুমি পাবে না। তুমি ছায়া প্রকাশনী বই আছে, সাঁতরার বই আছে, রায়মার্টিন বই আছে, প্রচুর লেখকের বই আছে। তুমি যদি একটা বইকে ফলো করো 20 পাওয়া সম্ভব নয়, দুটো বইকে ফলো করলে সম্ভব নয়, তোমাকে 4 থেকে 5টা বইকে ফলো করতে হবে, তবে তুমি বাকি 20 নম্বর পাবে। বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে গেল? সহজ নয়। তাহলে এই জন্য তোমাকে কি করতে হবে? নিয়মিত যে কোনো স্যারের ক্লাস, আমি এডুকেশন বলে বলছি না, তোমার যে সাবজেক্টগুলো তোমরা নেবে সেই স্যারের ক্লাসগুলো তোমাদের নিয়মিত করতে হবে, এবং প্রত্যেকে বই জোগাড় করতে হবে। বইটা বার করে প্রতিটা সাবজেক্ট ঠিকঠাকভাবে পড়তে হবে, তবে কিন্তু তুমি বাকি 20 নম্বর পাবে। মাথা ঢুকলে কি বললাম? এবার পড়ে রইলে 10, ঠিক আছে? এই 10-এর জন্য কি করতে হবে? তোমাদের দাদা বলে গেছে, জোর করে কেটে নিতে হবে। আমি মনে করি জোর করে কাটতে যাবে না, কি করতে হবে? তোমাদের তেল দিতে হবে। তেল দেওয়া মানে বুঝতে পারছো তো? কেরোসিন তেল দিয়ে দিও না, জানো, সর্ষের তেল দেবে, রিফাইন তেল দেবে। মানে বুঝতে পারছো? স্যার বা ম্যাডামদের কি বলবে? ফার্স্ট বেঞ্চিতে বসছো, নিয়মিত স্কুলে যাচ্ছ, পড়া মন দিয়ে শুনছো, আমি কোনো কোচিংয়ে পড়ি না, এইসব বলছো, তাহলে দেখবে তোমার 10-এ 10 দিয়ে দিয়েছো। এটা আমি তোমাদের একটা পদ্ধতি বলে দিলাম, ওই 10-এ 10 পাওয়ার পদ্ধতি প্রতিটা সেমিস্টার। মাথা ঢুকেছে কি বললাম? এবার আসি আমার এডুকেশন সাবজেক্ট নিয়ে। এডুকেশনের কোশ্চেন ভাগটা এরমই থাকবে, এর থেকে কোনো আলাদা ব্যাপার নয়। এবার এডুকেশনের কি সুবিধা ও অসুবিধা, আমি আগে এডুকেশন সাবজেক্ট কাকে বলে, কোথা থেকে এলো, এসব জানা পরে ব্যাপার। তার আগে এডুকেশন তুমি সাবজেক্টটা যে নেবে, সেই নেবার জন্য তোমার কি ভালো দিক আছে কি খারাপ দিক আছে এটা জানা দরকার। প্রথম ব্যাপার বলি, এডুকেশন নেওয়া মানে স্যার তোমার দাদা একটা বলে গেল যে পরবর্তীকালে তুমি বিএড ফিএড করতে গেলে এডুকেশন সাবজেক্ট তোমার কাজে লাগবে, এটা একটা ভালো দিক।
এডুকেশনের নাম্বারটা ভালো ওঠে, কারণ অন্যান্য সাবজেক্টের থেকে সহজ সাবজেক্ট, এটাও ঠিক কথা। কিন্তু এডুকেশনের সমস্যাও আছে। কি সমস্যা? না, এডুকেশন সাবজেক্টটা এমনই, তোমরা পড়তে পড়তে মনে হবে যে এই জিনিসটাই তো আগে পড়লাম, আবার কেন পড়ছি? মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে এডুকেশনের লেখাগুলো এমনই লেখা যে মনে হবে একই জিনিস রোজ পড়ে যাচ্ছে। ফলে কি হয়, পরীক্ষার সময় গুলি গিয়ে লোকে খারাপ করে ফেলে। মানে মনে হবে যে যেটা আজকে পড়লাম আবার পরের দিন যখন নতুন একটা বিষয় পড়ছি মনে হচ্ছে ওইটাই তো পড়ে যাচ্ছে। ফলে কি হয়, অনেক সময় এডুকেশনে মানে সমস্যা তৈরি হয়ে যায়। অনেকে মানে তার জন্য আমাকে কি করতে হবে না, শুধু মুখস্থ করে গেলে হবে না, বুঝতে হবে। প্রতিটা শিক্ষাবিদের বক্তব্য, প্রতিটা লাইনের বক্তব্য, এগুলোকে মানেগুলো বুঝতে হবে। তুমি যদি বুঝতে পারো, নিজের ভাষা ব্যবহার করে এডুকেশন লিখে দিতে পারবে। কারণ যিনি খাতা দেখবেন তিনি দেখেন না যে বইয়ের লাইন তুলে লিখছে কিনা, তিনি দেখেন যে লিখছে সে ব্যাপারটা বুঝেছে এবং নিজের ভাষা ব্যবহার করে অ্যাপ্লাই করে সে তৈরি করেছে। ক্লিয়ার কি বললাম আমি? এখন দেখো, এটা তো গেল আমার পাঞ্জাবি দিয়ে বুঝবো, ও সরি পেয়ে গেছি। এবার আসছি আমি এডুকেশনটা সাবজেক্ট সম্বন্ধে একটু শর্টে তোমাদের আলোচনা করে নিই, কারণ এখন কে এডুকেশন নেবে না নেবে তোমরা তো ঠিক করো নি, তোমরা ঠিক করবে। আমি এর ভালো দিক খারাপ দিকটা বললাম। এবার আমি বলি, দেখো এডুকেশন এর বাংলা মানে কি? শিক্ষা বিজ্ঞান। তাহলে আমরা এখন বাংলা নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে বলি এই যে শিক্ষা, এডুকেশনে বাংলা মানে শিক্ষা। এই কথাটা উৎপত্তি কোথা থেকে হয়েছে? ঠিক আছে, মানে বইয়ে দুরকম ভাবে ব্যবহার করা হয়েছে। বইয়ে কোনো কোনো বইয়ে দেয়া আছে শিক্ষা কথাটা এসেছে শিক্ষ ধাতু থেকে, আবার কোনো কোনো বইয়ে আছে শিক্ষা কথাটা এসেছে শ্বাস ধাতু থেকে। তাহলে শিক্ষা কথাটা কোথা থেকে এসছে? সংস্কৃত দুটো শব্দ আছে। তোমরা সংস্কৃত পড়েছো নাকি? 11-12, সরি 9-10 পড়েছো সংস্কৃত? 7-8 পড়েছিলে নাকি? কেউ আরবি পড়েছো, কেউ সংস্কৃত পড়েছো, তাই তো? তো যাই হোক, সংস্কৃত একটা শব্দ আছে শিক্ষ ধাতু, তারুধাসী কয় মধ্যনশয়। এই শিক্ষ ধাতু থেকে কে এসছে? শিক্ষা। আবার কোনো কোনো বই আছে সংস্কৃত একটা আছে শ্বাস ধাতু, যা থেকে এসছে শিক্ষা। যার অর্থ হলো কি না, এই দুটো শব্দের অর্থ হলো কি? শৃঙ্খলিত করা, শৃঙ্খলিত বা নিয়ন্ত্রিত করা। অর্থাৎ মা তার সন্তানকে কি করেন? শৃঙ্খলিত করে, নিয়ন্ত্রিত করে বড় করে তোলেন। একজন শিক্ষক এসে দেখলেন ক্লাসে তোমরা খুব চেঁচামেচি লাফালাফি করছো, তো শিক্ষকের দায়িত্ব হলো কি না, তোমাদের বুঝিয়ে সুঝিয়ে চুপচাপ বসিয়ে রাখা। কারণ কি? শৃঙ্খলিত বা নিয়ন্ত্রিত না হলে শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলতে পারে না। তাহলে শিক্ষা কথাটা কোথা থেকে এসছে? সংস্কৃত শিক্ষ বা সাত ধাতু থেকে, যার অর্থ হলো শৃঙ্খলিত করা বা নিয়ন্ত্রিত করা। ক্লিয়ার কি বললাম? আবার দেখো, এই শিক্ষার আর একটা নিয়ারেস্ট বেঙ্গলি মিনিং আছে, সেটা হলো কি? বিদ্যা। বয়হস্যই দয় জফলা আঁকা। এই বিদ্যা কথাটা কোথা থেকে এসছে না, বলছে সংস্কৃত বিদ ধাতু থেকে। বয়সই দয়াসন্ত বিদ ধাতু থেকে, যার অর্থ হলো আমরা কি জানি? বিদ্যা লাভ করা বা জ্ঞান অর্জন করা। মাথা ঢুকলো কি বললাম? তাহলে শিক্ষা কথাটা কোথা থেকে এসছে? এডুকেশনে বাংলা মানে শিক্ষা, যেটা কোথা থেকে এসছে? সংস্কৃত শিক্ষ ধাতু বা সাজ ধাতু থেকে এসছে, যার অর্থ হলো কি? শৃঙ্খলিত বা নিয়ন্ত্রিত করা। আর এর একটা বেঙ্গলি মিনিং আছে বিদ্যা, যেটা কোথা থেকে এসছে? সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ হলো কি? বিদ্যা লাভ করা বা জ্ঞান অর্জন করা। মাথা ঢুকলো কি বললাম? এবার দেখো, এই শিক্ষার ইংরাজি শব্দ আমরা কি জানি? এডুকেশন। এডুকেশন কথাটা কোথা থেকে এসছে? এ সম্পর্কে চারটে মত প্রচলিত আছে। একদল বলছেন, মানে একদল শিক্ষাবিদ বলছেন এডুকেশন কথার কথা এসছে একটা ল্যাটিন শব্দ এডুকেয়ার, EDUCARE। এটা ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এসেছে। এডুকেয়ার মানে কি? কেয়ার মানে আমরা সবাই জানি যত্ন নেওয়া, লালন পালন করা। তাহলে এডুকেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া বা লালন পালন করা। অর্থাৎ মা তার সন্তানকে কি করেন? যত্ন নিয়ে লালন পালন করে বড় করে তোলেন। সেজন্য একদল শিক্ষাবিদ কি বলছেন? এডুকেশন কথা কোথা থেকে এসছে? ল্যাটিন শব্দ এডুকেয়ার। মাথা ঢুকেছে? খুব গরম লাগছে? আচ্ছা, এই মতের বিরোধিতা করে আরেক দল শিক্ষাবিদ কি বলছেন? এডুকেশন কথাটা এসছে আরেকটা ল্যাটিন শব্দ এডুকেটিও, CATIO। এডুকেটিও মানে কি না, এডুকেটিও মানে হচ্ছে টেনে বার করে আনা, টেনে বের করা, জাগরিত করা। কি টেনে বের করা না, কি জাগরিত করা? দেখো, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন কতগুলো গুণ নিয়ে জন্মগ্রহণ করি। সেই গুণগুলো আমাদের মধ্যে কি অবস্থা থাকে? সুপ্ত অবস্থা থাকে, ঘুমিয়ে থাকে। অর্থাৎ সেই গুণগুলো আমরা কোথায় পাই? পিতামাতার থেকে পাই, পরিবার থেকে পাই। কিন্তু আমাদের মধ্যে গুণগুলো কি অবস্থা থাকে? ঘুমিয়ে থাকে। ধরো কারুর বাবা ডাক্তার, তার ছেলের মধ্যে সেই গুণটা আছে, কিন্তু গুণটা কি থাকে? ঘুমিয়ে থাকে। তাহলে সেই গুণটাকে জাগরিত করা, জাগিয়ে তোলা। একটা ছোট্ট উদাহরণ দিই।
ধরো তুমি ভালো কবিতা বলতে পারো, তো কিন্তু লজ্জা পাচ্ছ, কবিতা বলতে লজ্জা পাচ্ছ, তো একটা অনুষ্ঠানে গেছো, তোমার বন্ধুরা তোমায় নিয়ে গেছে, তুমি জানো না তোমার নামটা কি, শোভনা, সুবর্ণা, হঠাৎ ঘোষণা করে দিল এখন আপনার সামনে কবিতা বলবে সুবর্ণা, তাহলে সুবর্ণা পাক আপ্তার্ম করবে, ভয় পেতে আরম্ভ করবে। কিন্তু যেহেতু নাম ডেকেছে, অত লোক বসে আছে, সে উঠে গিয়ে কি করবে, কবিতাটা বললো, হয়তো খুব ভালো হলো না, কিন্তু তার মধ্যে কি জাগলো, সাহস জাগলো, তার মধ্যে কি ছিল, একটা গুণ ছিল কবিতা বলা, সেটা ঘুমিয়েছিল, সেটা কি হলো, জাগরিত হলো। তাকে আমরা কি বলছি, এডুকেটিও। তাহলে এডুকেটিও মানে কি, কি বললাম, আমাদের মধ্যেকার সুপ্ত গুণগুলোর কি করা, জাগরণ ঘটানো। মাথাটুকু কি বললাম। এই মতের বিরোধিতা করে আরেকটা মত এসছে, সেখানে বলা হচ্ছে এডুকেশন কথাটার উৎপত্তি হচ্ছে আরেকটা ল্যাটিন শব্দ, যাকে বলা হয় এডুশিয়ার, ইডিইউসিআরই। এডুসিয়ার মানে কি বোঝাচ্ছে না, একই রকম যেটা আমরা শিক্ষার মানে বলেছিলাম, শৃঙ্খলিত করা বা নিয়ন্ত্রিত করা, অর্থাৎ মা তার সন্তানদের কি করে, শৃঙ্খলিত করে বা নিয়ন্ত্রিত করে। মাথা ঢুকেছে কি বললাম। এই মতের বিরোধিতা করে লাস্ট আরেকটা মত এসছে, যেখানে বলা হচ্ছে এডুকেশন কথাটা এসছে আরেকটা ল্যাটিন শব্দ এডুকেটাম শব্দ থেকে। এডুকেটাম মানে কি, পথ নির্দেশ করা, মানে অ্যাজ এ গাইড। কে গাইডে কাজ করেন, শিক্ষক। আগেকার দিনে কি মনে করো তো, শিক্ষক কি করবেন, গুরু বসে একটা ছড়ি নিয়ে ঢুকবেন, দুমদাম ছেলেমেয়েদের মারবে, পড়াবে, জ্ঞান দেবে, চলে যাবে। এটাই তো ছিল আধুনিক, মানে আগেকার শিক্ষা এটাই তো মানে ছিল। কিন্তু আধুনিক শিক্ষা কি বলা হচ্ছে না, শিক্ষকের কাজ হলো শুধু জ্ঞান দেওয়া নয়, তার কাজ হলো কি, অ্যাজ এ গাইড, মানে পথ দেখানো। এই যে আজকে এত কিছু করে তোমাদের বোঝানো হচ্ছে কোন সাবজেক্টগুলো নেওয়া হবে, কারণ হলো কি, শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি না, শিক্ষক কিসের কাজ করেন, অ্যাজ এ গাইড, পথ দেখানো। তোমাকে শিক্ষক বলে দেবেন এই পথে গেলে তোমার ভালো হবে, এই পথে গেলে খারাপ হবে, এবার তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কোন পথে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এডুকেটর মানে কি, পথ দেখানো, পথ প্রদর্শকের কাজ কে করে থাকেন, শিক্ষক। তাহলে দেখো আমি এতক্ষণ ধরে শিক্ষার বিভিন্ন সংজ্ঞা, এডুকেশনের বিভিন্ন ল্যাটিন সব মানে সংজ্ঞা দিলাম, এগুলো কি আলাদা আলাদাভাবে শিক্ষার সংজ্ঞা হবে না, এগুলো আলাদা আলাদা শিক্ষার হতে পারে না। তাহলে এই যে সংজ্ঞাগুলোকে যোগ করে আমরা শিক্ষার একটা সংজ্ঞা দিতে পারি, কি বলতে পারি না, ভালো করে মাথা ঢোকাও। শিক্ষা হলো একটা প্রক্রিয়া। প্রক্রিয়া কাকে বলে না, যা কতগুলো পদ্ধতি মেনে ঘটে। শিক্ষা কিরম পদ্ধতি ঘটে, দেখো মাঝখানে দাঁড়িয়ে আছে কে, শিক্ষক, সরি শিক্ষার্থী দাঁড়িয়ে আছে এখানে, একদিকে কে আছে, পাঠ্যপুস্তক, একদিকে আছে বিদ্যালয়, একদিকে আছে ডিজিটাল মাধ্যম, মানে যে মোবাইলটা তোমরা ঘাঁটো মোবাইল, অন্যদিকে রয়েছে পাঠ্যক্রম। তাহলে শিক্ষার্থী কি করছে, কখনো বিদ্যালয় থেকে শিক্ষা নিচ্ছে, কখনো শিক্ষকের থেকে, কখনো পাঠ্যক্রম থেকে, কখনো ডিজিটাল মাধ্যম থেকে। তাহলে আমরা শিক্ষাটা কি করি, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করে থাকি, সেই জন্য শিক্ষাকে আমরা কি বলছি, একটা প্রক্রিয়া। তাহলে শিক্ষা হলো একটা প্রক্রিয়া, যা কি করছে, শিক্ষার মানে শিশুর মধ্যে যে গুণগুলো ঘুমিয়ে আছে সেগুলোকে লালন পালন না, প্রথমে সেগুলোকে কি করছে, জাগরিত করছে, তারপর সেগুলোকে লালন পালন করছে, তারপর সেগুলোকে কি করছে, নিয়ন্ত্রিত বা শৃঙ্খলিত করছে, এবং পরে বিকাশের পথ দেখাচ্ছে। তাহলে কেউ যদি তোমায় প্রশ্ন করে শিক্ষা বা এডুকেশন কাকে বলে, কি বলবে না, শিক্ষা হলো একটা প্রক্রিয়া যা আমাদের মধ্যেকার সুপ্ত গুণগুলোকে কি করে না, জাগরিত করে, লালন পালন করে, শৃঙ্খলিত করে, বিকাশের পথ দেখায়। অর্থাৎ আমার মধ্যে যে আমাদের চলার পথে প্রতিনিয়ত আমরা যে অভিজ্ঞতা লাভ করি, জ্ঞান লাভ করি, সেগুলি হচ্ছে শিক্ষা। সেগুলো আমাকে কি শেখায় না, নতুন অভিজ্ঞতার বিরুদ্ধে লড়াই করতে। তাহলে শিক্ষা বলতে কাকে বোঝাচ্ছে না, শিক্ষা বা এডুকেশন হলো একটা প্রক্রিয়া যা আমাদের মধ্যেকার সুপ্ত গুণগুলোকে কি করে, জাগরিত করে, সেগুলোকে লালন পালন করে, এবং সেগুলোকে শৃঙ্খলিত করে বিকাশের পথ দেখায়। তাকে আমরা কি বলি, শিক্ষা। মাথা ঢুকেছে কি বললাম। এটা গেল আমার 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি না, শিক্ষার পরিধি, অর্থাৎ শিক্ষা কোথায় শুরু হয়েছে, শিক্ষা কোথায় শেষ হচ্ছে। এর উত্তরে আমি কি বলতে পারি, শিক্ষা হলো জীবনব্যাপী। একটা কথাই আমি বলবো, শিক্ষা হলো জীবনব্যাপী। আমার হাতে লেখা খুব সুন্দর, একটু ভালো করে বুঝবে। শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী মানে কি না, শিক্ষা শুরু হয় মানুষের জন্মের পর, চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত, তাই তো। অর্থাৎ মানুষ জন্মায় কোথায়, একটা শিশু জন্মায় কোথায়, তার পরিবারে। তো আমার পরিবারে আমার মা আমার হাতে একটা চকলেট দিয়ে বললেন, ওই সবাই মিলে ভাগ করে খা। আমি কি শিখলাম, যে সবাই মিলেমিশে থাকবো, একসাথে থাকবো। তো আমি যখন আমার সমাজ পরিবেশে গিয়ে দেখলাম যে আমার চারপাশে যারা আছে তার সঙ্গে আমার কিসের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই। এতদিন পরিবারে যার সঙ্গে ছিলাম তার সঙ্গে আমার কি ছিল, ব্লাড কানেকশন ছিল। কিন্তু আমি যখন আমার সমাজে গিয়ে পৌঁছলাম, তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। কিন্তু তার সঙ্গে আমাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, মানিয়ে চলতে হবে। সেই মানিয়ে চলার শিক্ষাটা কোথায় পেয়েছিলাম, মায়ের থেকে, পরিবার থেকে। তাহলে পরিবারের কাজ শিক্ষাকে কাজে লাগিয়ে আমি সমাজে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করলাম। এরপর আমি কোথায় গেলাম, আমার বিদ্যালয়। সেখানে গিয়ে দেখলাম আমি মুসলমান, সে হিন্দু ও খ্রিস্টান ও পারসিক বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষ আছে।
গেছে, তাদের রীতিনীতি কালচার সংস্কৃতি আলাদা, তার সঙ্গে আমাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। যে অ্যাডজাস্ট করার শিক্ষাটা আমি কোথায় পেয়েছিলাম? পরিবার, পরিবার থেকে গেলো সমাজ, সেখান থেকে বিদ্যালয় জীবন, এরপর আমি কোথায় গেলাম? আমার কর্মজীবনে। সেখানে গিয়ে দেখলাম কি, সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, সেখানে মহারাষ্ট্র থেকে এসছে, মুম্বাই থেকে এসছে, কেরল থেকে এসছে, বিভিন্ন রাজ্য থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে মানুষ এসছে, তাদের ধর্ম, তাদের কালচার, তাদের সংস্কৃতি আরো আলাদা, তার সঙ্গে আমাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। যদি করতে না পারি, টিকে থাকতে পারবো অফিসে, আমার কারখানায়, আমার কর্মস্থলে আমি টিকে থাকতে পারবো? পারবো না, সমস্যা তৈরি হবে। তাহলে সেই শিক্ষাটা কোথায় পেয়েছিলাম? পরিবার। দেখো, পরিবার থেকে সমাজ, সেখান থেকে বিদ্যালয়, সেখান থেকে কর্মজীবন, এরপর আমি আসছি আমার জীবনের শেষ পর্যায়ে। আমার বয়স 70 বছর, আমার নাতি নাতনিদের বয়স কত? 15, 16, 17 বছর। তার সঙ্গে আমাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। যদি অ্যাডজাস্ট না করতে পারি, নচিকেতা কি বলেছে? কোথায় যেতে হবে? বৃদ্ধাশ্রমে। তাহলে বৃদ্ধাশ্রমে যাওয়া আটকাতে গেলে আমাকে কি করতে হবে? ওই 70 বছর 80 বছর বয়সেও অ্যাডজাস্ট করতে হবে। দেখো, সেই অ্যাডজাস্ট করার শিক্ষাটা কোথায় পেয়েছিলাম? পরিবার। তাহলে পরিবার থেকে সমাজ, সেখান থেকে বিদ্যালয়, সেখান থেকে কর্মজীবন, সেখান থেকে জীবনের শেষ পর্যায়ে প্রতিনিয়ত আমরা কি করছি? নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। সেই অভিজ্ঞতাগুলো বা অভিজ্ঞতা না, নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। সেই সমস্যাগুলো কি করছি? আমরা সমাধান করছি। ফলে আমাদের জ্ঞান বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে। এই জ্ঞান বা অভিজ্ঞতারই আরেক নাম হচ্ছে কি? শিক্ষা। সেজন্য বলা হচ্ছে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, যা শুরু হয় মানুষের জন্মের পর, চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত। তাহলে যদি কেউ বলে শিক্ষার পরিধি কতদূর, কি বলবে? না, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, শুরু হয় মানুষের জন্মের পর, চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত। এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার পরিধি। আমার 4টে প্রশ্ন আছে। আমার 3 নম্বর প্রশ্ন কি না, এই যে শিক্ষা শুরু হয় মানুষের জন্মের পর, চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত, এই যে বিশাল শিক্ষা, সারা জীবনের শিক্ষা, এর রূপ কয়টি? না, এর মূল 2টো রূপ আছে। সেগুলো কি কি? না, শিক্ষার রূপ 2টো হলো, এক হচ্ছে কি? এক হচ্ছে সংকীর্ণ রূপ, আর 2 নম্বর হচ্ছে ব্যাপক রূপ। তাহলে একটা হচ্ছে সংকীর্ণ শিক্ষা, আর একটা হচ্ছে ব্যাপক শিক্ষা। প্রথমে বলি সংকীর্ণ শিক্ষা কাকে বলে, তোমরাই উত্তর দেবে। তখন যে শিক্ষা আমরা 4 দেওয়ার মধ্যে লাভ করি, যেখানে অল্প সংখ্যক শিক্ষক শিক্ষিকা আমাদের শিক্ষা দেন, যেখানে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম মেনে শিক্ষা দেওয়া হয়, যেখানে শিক্ষক জ্ঞান দান করেন, শিক্ষার্থী জ্ঞান গ্রহণ করে, যেখানে শিক্ষা শেষে একটা কি হয়? মূল্যায়ন করা হয়, এবং তোমার হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়, তুমি পাস করে গেছো। এটা কোথায় আমরা দেখতে পাই? বিদ্যালয় দেখতে পাই, শিক্ষালয় দেখতে পাই। মানে যেখানে কি হয়? অল্প কয়েকজন শিক্ষক শিক্ষিকা এরকম 4 দেয়ালের মধ্যে আমাদের শিক্ষা দিচ্ছে, যেখানে একটা নির্দিষ্ট পাঠ্যপুস্তক মেনে তো শিক্ষা দেওয়া হয়, একটা নির্দিষ্ট বই থাকে, তো সেই বই দেখে আমরা পড়াশোনা করি। যেখানে কি করা হয়? শিক্ষক এসে জ্ঞান দান করে, শিক্ষার্থী জ্ঞান গ্রহণ করে। শিক্ষক ঢুকে বলো, আজকে অমুকটা পড়াবো না, তুমি উঠে বলবে, না মাস্টার ওরা নয়, এটা পড়ান। তুমি বলো কি? বলো না। তাহলে শিক্ষক যেভাবে জ্ঞান দান করে, আমরা সেই জ্ঞান গ্রহণ করি। মাথা ঢুকলে কি বললাম? যেখানে বছরের শেষে কি হয়? একটা মূল্যায়ন হয়, তাই তো? কোনো জায়গায় এখন ওই সিস্টেম পাল্টে গেছে, এখন কি হচ্ছে? 6 মাস ছাড়া মূল্যায়ন হবে। কোনো জায়গায় তোমাদের 3টে করে পরীক্ষা তোমরা দিয়ে এসছো, তাই তো? এর আগে 3টে পরীক্ষা দিয়ে এসছো, এবারে 2টো করে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ কি 6 মাস হোক, 1 বছর হোক, কি হয়? বছরের শেষে মূল্যায়ন হয়, এবং তোমাদের হাতে একটা সার্টিফিকেট তুলে দেওয়া হয় যে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো। মাথা ঢুকলো? এই যে শিক্ষাটা, এটাকে আমরা কি শিক্ষা বলি? সংকীর্ণ শিক্ষা। যেখানে শিক্ষক শিক্ষা দান করে, আর শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে বাধ্য হয়। মাথা ঢুকলো? ক্লিয়ার? এবার দেখো, তুমি বাবার সঙ্গে হাত ধরে বা মায়ের সঙ্গে হাত ধরে বাজারে গেছো, গিয়ে দেখলে একজন খুব সুন্দর করে মাছ কাটছে, তুমি দেখে শিখে নিলে। তুমি কি আগে ঠিক করে গেছিলে মাছ কাটা শিখবে? দেখে যাওনি? তুমি রাস্তায় যেতে দেখলে একজন সুন্দরভাবে রাস্তায় ধান গাছে বীজ বপন করছে মাঠে, তুমি দেখে শিখে নিলে। দেখলে একজন খেজুর গাছে খুব সুন্দরভাবে উঠছে, তুমি দেখলে একজন খুব সুন্দর কথাবার্তা বলছে, তুমি তাকে দেখে অনুসরণ করলে। তাহলে ভালো করে বোঝো, এই শিক্ষাটা তোমাকে কেউ দিচ্ছেন, নির্দিষ্টভাবে কেউ বলছে ওই শিক্ষাটা গ্রহণ করতে হবে না, তোমার ইচ্ছা অনুসারে তুমি এই শিক্ষাটা গ্রহণ করছো। তুমি রাস্তায় যাচ্ছিলে, দেখলে 2জন MA পাস করা লোক খুব ব্যস্তভাবে ছুটে যাচ্ছে, কারণ একজন MA পাস করা লোক, মানে খুব প্রচুর তার শিক্ষা আছে, আরেকজন মূর্খ, জানে না। একজন অন্ধ লোক রাস্তা পারাপার হতে পারছে না, ওই শিক্ষিত লোকটা কি করলো? অন্ধ লোকটাকে ঠেলে ফেলে দিয়ে চলে গেল। আর কি দেখলে? না, ওই মূর্খ লোকটা অন্ধ লোকটাকে পারাপার করে দিয়ে গেল। তুমি দেখলে, তুমি কি শিক্ষা লাভ করলে? যে ওই শিক্ষিত লোকটা প্রচুর জ্ঞান লাভ করেছে, পুঁথিগত জ্ঞান প্রচুর, তার সংকীর্ণ শিক্ষা প্রচুর আছে, বাট তার মধ্যে বিবেক নেই, মূল্যবোধ নেই, কিচ্ছু নেই, তাই তো? কিন্তু মূর্খ লোকটার মধ্যে হয়তো পুঁথিগত জ্ঞান নেই, কিন্তু তার মধ্যে কি আছে? বিবেক আছে, মূল্যবোধ আছে। তাহলে এই যে শিক্ষাটা তুমি লাভ করলে, এটা তোমাকে কেউ শেখালো? তুমি নিজের ইচ্ছা অনুসারে শিক্ষা লাভ করলে। তাহলে যে শিক্ষার মধ্যে কোনো নির্দিষ্ট পরিবেশ নেই, যে কোনো জায়গায় যে কোনো মানুষের থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি, যেখানে নির্দিষ্ট কোনো শিক্ষক নেই, যেখানে নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম নেই, যেখানে নির্দিষ্ট কোনো ডিগ্রি দেওয়ার ব্যবস্থা নেই, আমি আমার ইচ্ছা অনুসারে শিক্ষা লাভ করতে পারি, যে শিক্ষার একমাত্র লক্ষ্য হলো টু বি এ ম্যান, একজন প্রকৃত মানুষ তৈরি করা, তাকে আমরা কি বলি? ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে তোমাদের যদি এই প্রশ্ন করি
করি যে সংকীর্ণ অর্থে শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ না ব্যাপক অর্থে শিক্ষা গুরুত্বপূর্ণ, কি বলবে তোমরা? আমরা সবাই কি বলবো? ব্যাপক অর্থে শিক্ষা। কিন্তু বর্তমানকালে বাস্তবে দেখতে গেলে, প্রকৃতপক্ষে দেখতে গেলে কোন শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ? সংকীর্ণ অর্থে শিক্ষা। কারণটা কি বলতো? সংকীর্ণ অর্থে শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিগ্রি প্রদান করা হয়, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় কোনো ডিগ্রি প্রদান করা হয় না। এই ধরো তুমি যদি গিয়ে বলো আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার মধ্যে প্রচুর ব্যাপক অর্থের শিক্ষা আছে, কোনো ডিগ্রি নেই, তোমাকে উচ্চ মাধ্যমিকে ভর্তি করতে নেবে? নেবে কি তোমাদের? নেবে না। তাহলে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে তোমার মাস্টার কি বলবে? ওই আগে ডিগ্রি নিয়ে তবে আসবি, ডিগ্রি ছাড়া এখানে ঢুকবি না। তাহলে কি দাঁড়াচ্ছে? ডিগ্রি ছাড়া আমি যে ক্লাসে পড়ছি পরের ক্লাসে ভর্তি হতে পারবো না। সেজন্য সংকীর্ণ অর্থে শিক্ষায় একমাত্র ডিগ্রি প্রদান করা হয়, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় কোনো ডিগ্রি দেওয়া হয় না। তাই বর্তমানকালে সংকীর্ণ অর্থে শিক্ষা অধিক গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার দুটো রূপ কি কি বললাম? একটা সংকীর্ণ রূপ আর একটা হচ্ছে ব্যাপক রূপ। এরপর আমার লাস্ট প্রশ্নের উত্তর, সেটা হলো কি না এই 11-12 এর আগে তো তোমরা এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান পড়োনি, তাহলে হঠাৎ 11-12 এসে তোমরা এডুকেশন পড়তে এলে কেন? হয় তার একটাই কারণ হলো না 11-12 যারা পড়ে 15, 16, 17, 18 বছরের যারা ছেলে মেয়ে বা বিএ ক্লাসে যারা পড়ে, এরা হচ্ছে আমাদের দেশের কান্ডারি। মানে নৌকাকে কে নিয়ে যায়? মাঝি। তো বা আমি নৌকার কথাই বললাম, গ্রামের ছেলে বলে নৌকা বললাম, লঞ্চ বা স্টিমারের কথা বললাম না, বা জাহাজের কথা বললাম না। তাহলে একটা নৌকাকে কে বহন টেনে নিয়ে যায়? একজন মাঝি। ঠিক তেমনভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে টেনে নিয়ে যেতে পারে কারা? এই যারা 11-12 বিএ ক্লাসে পড়ে এই ছেলেমেয়েরা। এরাই, এদের মধ্যেই সততা আছে, এদের মধ্যে বিদ্যের ভাব আছে, এদের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা আছে। সেজন্য এদের এই সাবজেক্টটা পড়ানো হচ্ছে, এর একটাই উদ্দেশ্য হলো এদের মধ্যে টু বি এ ম্যান, একজন প্রকৃত মানুষ তৈরি করা। কারণ শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের প্রতিটা চ্যাপ্টার বা অধ্যায় তুমি যখন পড়বে, অধ্যায়ের শেষে একটাই কথা আছে, তোমার মধ্যেকার ভালো গুণটাকে খুঁজে বার করা। আমরা ভগবানকে খোঁজার জন্য, ঈশ্বরকে খোঁজার জন্য, আল্লাহকে খোঁজার জন্য মন্দির, মসজিদ, গির্জায় ঘুরে বেড়াই, কিন্তু ভগবান আল্লাহ বা কি বলে তোমার গড কোথায় থাকেন? মানুষের মধ্যে। তুমি যখন ভালো কাজ করো তুমি ভগবান, আর তুমি যখন খারাপ কাজ করো তুমি শয়তান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না মানুষের মধ্যে যে গুণগুলো ঘুমিয়ে আছে, ভগবান যে লুকিয়ে আছেন, সেই ভগবানকে খুঁজে বার করার জন্য কি দরকার হবে? টু বি এ ম্যান, একজন প্রকৃত মানুষ তৈরি করা। ওই জন্য এডুকেশনের প্রতিটা চ্যাপ্টারের শেষে তুমি একটা জিনিসই দেখতে পারবে যে সেখানে কি বলা হচ্ছে? টু বি এ ম্যান, একজন প্রকৃত মানুষ গড়ে তোলার কথা বলা হচ্ছে। হাওড়া সেই দিনই দেখছিলাম খড়গাজে শিয়ালদা স্টেশনে একটা ট্রেন এসে থামলো, একজন লোক বুকের যন্ত্রণা নিয়ে মাটিতে পড়ে আছে, কেউ তার দিকে চেয়েও দেখছে না, সবাইকে ডিঙিয়ে চলে যাচ্ছে। তো একজন কুলি যখন তাকে চাগিয়ে নিয়ে হসপিটালে যেতে গেল, রাস্তায় এসে মারা গেল। কারণ বুঝতে পারছো আমরা কোথায় পৌঁছে গেছি? আমাদের গ্রামে তো তবুও এখন বর্তমান আছে, তুমি শহরে গিয়ে দেখবে পাশের বাড়ির লোক যে মরে যায় পাশের বাড়ির লোক জানে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। একটা উঁচু টাওয়ারে উঠে কলকাতায় গিয়ে দেখবে হুড় হুড় করে মানুষ ছুটে চলে যাচ্ছে, কেউ কারোর দিকে চেয়েও দেখছে না। তাহলে আমাদের মধ্যেকার বিবেক, মূল্যবোধ, ভালোবাসা সব শেষ হয়ে গেছে। তাহলে সেই বিবেক, মূল্যবোধ, ভালোবাসা থেকে বাঁচাতে হবে। সেই আমরা আজ বর্তমানে কিসে আক্রান্ত? বিভিন্ন রোগে আক্রান্ত, তাই নয়, আমরা সোশ্যাল ক্যান্সারে আক্রান্ত। তাহলে এই মানব সমাজকে বাঁচানোর জন্য কি দরকার? এই যুব সমাজকে দরকার, যাদের মধ্যে কি তৈরি করা? বিবেক, মূল্যবোধ যেটা হারিয়ে যাচ্ছে। আমরা সামান্য একটা জায়গার জন্য ভাই ভাই মারপিট করছি তো। তাহলে এই মানসিকতাকে দূরে ঠেলে দেওয়ার জন্যই বর্তমানে একটা সাবজেক্ট আনা হয়েছে এডুকেশন।